মার্ক অ্যালেন একজন প্রফেশনাল স্নুকার প্লেয়ার। তার কেরিয়ারে তিনি প্রায় ৩.৫ মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় ৪৫ কোটি টাকা উপার্জন করেছিলেন। কিন্তু এত টাকা উপার্জন করার পরও শেষ পর্যন্ত তার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ২০২১ সালে তাকে ব্যাংকরাপসি ফাইল করতে হয়। এর একটা বড় কারণ ছিল তার লাইফস্টাইল। টাকা আসার সঙ্গে সঙ্গে মার্ক অ্যালেনের খরচও বাড়তে শুরু করেছিল। পরে তিনি নিজেই বলেছিলেন, যেখানে তার জন্য ৫০,০০০ পাউন্ডের গাড়ি যথেষ্ট ছিল, সেখানে তিনি ৮০,০০০ পাউন্ডের গাড়ি কিনেছিলেন। ১৫০০ পাউন্ড মাসিক ভাড়ার বাড়ির বদলে তিনি ২৫০০ পাউন্ডের ভাড়ার বাড়িতে থাকতেন। অর্থাৎ ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইলের স্ট্যান্ডার্ডও বাড়ছিল। আর একবার সেই লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাওয়ার পর খরচ কমানো তার জন্য সহজ হচ্ছিল না। কেরিয়ারের ভালো সময়ে তিনি যেমন খরচ করতেন, খারাপ সময় এলেও সেই খরচ কমেনি। ফলে শেষ পর্যন্ত এই লাইফস্টাইল এবং আরও অনেক ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে মার্ক অ্যালেন ব্যাংকরাপসির মুখোমুখি হন। এই একই ধরনের আর একটা গল্প আছে এনবিএ প্লেয়ার অ্যান্টনি ওয়াকারের। অ্যান্টনি ওয়াকার তার কেরিয়ারে $১০৮ মিলিয়ন বেশি অর্থাৎ প্রায় ১,০০০ কোটি টাকা স্যালারি পেয়েছিলেন। কিন্তু ওয়াকার অন্য সাকসেসফুল মানুষদের লাইফস্টাইল দেখে অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন। জেজি এবং পাফ ড্যাডির মতো সেলিব্রিটিদের লাইফস্টাইল দেখে ওয়াকারের মনে হয়েছিল টাকা এলে তিনিও সেই ধরনের জীবনযাপন করবেন। আর টাকা আসার পর তিনি সেটাই করতে শুরু করলেন। দামি গাড়ি, লাক্সারি ওয়াচ, বড় বাড়ি সবকিছুই তার লাইফস্টাইলের অংশ হয়ে গেল। একসময় তার কাছে ৮ থেকে ১০টা গাড়িও ছিল। শুধু গাড়িই নয়, তার কাছে একসঙ্গে ১৫ থেকে ২০টা লাক্সারি ওয়াচ থাকতো। নিজের জন্য খরচ করার পাশাপাশি বন্ধুবান্ধব আর পরিবারের পিছনেও তিনি প্রচুর টাকা খরচ করতেন। এমনকি নিজের মায়ের জন্য তিনি প্রায় $৪.১ মিলিয়ন খরচ করে প্রায় ১৫,০০০ স্কোয়ার ফিটের একটা বিশাল বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়িতে 10টা বাথরুম, ইনডোর সুইমিং পুল এবং একটা ফুল সাইজ বাস্কেটবল কোর্টও ছিল। অর্থাৎ টাকা আসার সঙ্গে সঙ্গে শুধু ওয়াকারের ব্যাংক ব্যালেন্সই বড় হয়নি, তার লাইফস্টাইলের খরচ অনেক বেড়ে গিয়েছিল। তাই শেষ পর্যন্ত এত টাকা উপার্জন করার পরও ২০১০ সালে অ্যান্টনি ওয়াকারকে ব্যাংকরাপসি ফাইল করতে হয়। এখন আপনি হয়তো ভাবছেন, এমন ঘটনা তো শুধু মার্ক অ্যালেন বা অ্যান্টনি ওয়াকারের মতো সাকসেসফুল মানুষদের জীবনেই ঘটে। আসলে তা নয়। আমাদের চারপাশে তাকালে এমন মানুষ খুব কমই খুঁজে পাবেন যার কোনো না কোনো ইএমআই চলছে না। কারোর গাড়ির ইএমআই, কারোর বাড়ির ইএমআই, কারোর পার্সোনাল লোন, আবার কারোর প্রতি মাসে ক্রেডিট কার্ডের বিল মেটানোর চাপ। ভারতের প্রায় ৪০% পরিবারেরই কোনো না কোনো ঋণ রয়েছে। আর গত এক দশকে ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ ৩৫% থেকে বেড়ে ৭৪%-এ পৌঁছেছে। বেড়েছে বাই নাও পে লেটারের সুযোগ। অর্থাৎ এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ আজ কিনে পরে টাকা দেওয়ার সুযোগ পাচ্ছে। তবে এইসবের একটা বড় অংশ যাচ্ছে আমাদের লাইফস্টাইলের পিছনে। নতুন ফোন, নতুন গাড়ি, নতুন ফার্নিচার, নতুন লাইফস্টাইল, একটার পর একটা। সমস্যাটা হলো, একটা নতুন জিনিস কেনার পর অনেক সময় আমাদের মনে হয় এর সঙ্গে আরও কিছু নতুন জিনিসও দরকার। ফলে একটা ইএমআই শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে আর একটা ইএমআই। যেটা এক সময় আমাদের কাছে যথেষ্ট ছিল, সেটাই ধীরে ধীরে আমাদের কাছে আর যথেষ্ট মনে হচ্ছে না। এটা আসলে একটা ট্র্যাপ। আর এই ট্র্যাপের পিছনে রয়েছে একটা সাইকোলজিক্যাল কনসেপ্ট, যার নাম দ্য ডিডেরো এফেক্ট। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় ২৬০ বছর আগে। ১৭৬৫ সালে ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরো একটা উপহার পেয়েছিলেন, একটা সুন্দর দামি লাল পোশাক, যেটা দেখতে ছিল খুবই মার্জিত ও অভিজাত। কিন্তু এই পোশাকটি যে তার জীবনে এক বিরাট পরিবর্তন আনবে তা তিনি নিজেও ভাবতে পারেননি। সেই সময় ডিডেরোর জীবন ছিল খুবই সাধারণ। তার বাড়ির জিনিসপত্র খুব একটা দামি ছিল না। পুরনো ডেস্ক, সাধারণ চেয়ার, পুরনো কার্পেট, সবকিছুই ছিল খুবই সাধারণ। কিন্তু ডিডেরোর কাছে এগুলোই যথেষ্ট ছিল। আসল সমস্যা শুরু হলো তখন, যখন ডিডেরো সেই নতুন লাল পোশাকটা পরলেন। পোশাকটা এত সুন্দর ও এত অভিজাত ছিল যে এটা পরার পর হঠাৎ তার পুরনো ডেস্কটাকে খুব সাধারণ মনে হতে লাগলো। চেয়ারটা দেখতে সাদামাটা লাগলো। আর তার মনে হলো কার্পেটটাও যেন তার নতুন পোশাকটার সঙ্গে একেবারেই মানাচ্ছে না। বাস্তবে কিন্তু সেই একটা নতুন জিনিস তার পুরনো জিনিসগুলোকে খারাপ করে দেয়নি, বরং সেগুলোকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। তাই ডিডেরো একটার পর একটা জিনিস বদলানো শুরু করলেন। প্রথমে তিনি ডেস্ক বদলালেন, তারপর চেয়ার, তারপর কার্পেট। এরপর বাড়ির আরও অনেক জিনিস পাল্টে ফেললেন। একটা নতুন জিনিসের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে ডিডেরো একের পর এক নতুন জিনিস কিনতে থাকলেন। যে ঘটনাটা শুরু হয়েছিল একটা উপহার দিয়ে, সেটাই ধীরে ধীরে একটা চেন রিয়াকশনে পরিণত হলো। আর এটাই দ্য ডিডেরো এফেক্ট নামে পরিচিত। সহজ ভাষায় ডিডেরো এফেক্টের মূল বক্তব্য হলো,
কারোর জীবনে যখন একটা নতুন জিনিস আসে তখন সেটার সঙ্গে মানিয়ে নেয়ার জন্য তার আশেপাশের আরও অনেক কিছু পরিবর্তন করার ইচ্ছা তৈরি হয়। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়। ডিডেরোর সঙ্গে যা ঘটেছিল আজও আমরা প্রতিদিন তার মধ্য দিয়ে যাচ্ছি, বরং আজকের সময়ে এই ডিডেরো এফেক্ট আরও বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে। যেমন ধরুন, আপনি একটা নতুন স্মার্টফোন কিনলেন, আগের ফোনটা ঠিকঠাকই কাজ করছিল, কিন্তু নতুন ফোন কেনার পর হঠাৎ মনে হলো আমার ল্যাপটপটাও তো অনেক পুরনো, তাই নতুন ল্যাপটপ কিনলেন। কিছুদিন পর মনে হলো এই ল্যাপটপের সঙ্গে একটা ভালো হেডফোন থাকলে ভালো হয়, তাই একটা ভালো হেডফোনও কিনে ফেললেন। এরপর স্মার্ট ওয়াচ, তারপর নতুন ব্যাগ, নতুন পোশাক, নতুন শু। এইভাবে একটা নতুন জিনিস ধীরে ধীরে আরও অনেক নতুন জিনিস কেনার কারণ হয়ে দাঁড়ালো। এটাই হলো ডিডেরো এফেক্ট। কিন্তু এখানে আসল সমস্যাটা কি জানেন? আমরা সবসময় এই কারণে কিছু কিনি না যে আমাদের সেগুলোর প্রয়োজন, বরং অনেক সময় আমরা কিছু কিনি কারণ আমরা চাই নতুন জিনিসটার সাথে আমাদের পুরো লাইফস্টাইলটাকেও আপগ্রেডেড মনে হোক। আর এখানেই ব্যাপারটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যেমন ধরুন, আপনার ইনকাম বাড়লো, আপনি আগে যে বাড়িতে থাকতেন, যে পোশাক পরতেন, যে রেস্টুরেন্টে খেতেন, সেই সব কিছুই আপনার কাছে স্বাভাবিক ছিল, কোনো সমস্যা ছিল না। কিন্তু ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আপনার চাহিদাও বাড়তে শুরু করলো। আগে যে ফোনটা আপনার কাছে ভালো ছিল এখন সেটাই পুরনো মনে হচ্ছে। আগের গাড়িটা ঠিকই চলছিল, কিন্তু এখন আপনার মনে হচ্ছে আরও ভালো একটা গাড়ি হলে ভালো হয়। আগের বাড়িটাও ঠিক ছিল, কিন্তু এখন আপনার মনে হচ্ছে আরও একটু বড় বাড়ি দরকার। আগে ঘুরতে গিয়ে সাধারণ কোনো হোটেলে থাকলেই আপনার কাছে সেটাই যথেষ্ট মনে হতো, কিন্তু এখন আপনার মনে হচ্ছে ঘুরতে গিয়ে দামি হোটেলে না থাকলে ঠিক যেন জমছে না। তবে যদি এভাবেই ইনকাম বাড়ার সাথে সাথে লাইফস্টাইলও আপগ্রেড হতে থাকে, তাহলে একটা সময়ের পর সমস্যা শুরু হয়। কারণ তখন ঠিক কতটা হলে আপনার জন্য যথেষ্ট সেই ধারণাটাই ধীরে ধীরে বদলে যেতে থাকে। আজ যেটাকে আপনার যথেষ্ট মনে হচ্ছে, কিছুদিন পর সেটাই কম মনে হতে পারে। আর তখন যত কিছুই আপনার থাকুক না কেন, মনে হবে আরও একটু হলে ভালো হতো। আর সোশ্যাল মিডিয়া এই সমস্যাটাকেই আরও বাড়িয়ে দিয়েছে। কারণ সোশ্যাল মিডিয়া খুললেই প্রতিদিনই আপনি অন্য মানুষের আপগ্রেডেড লাইফ দেখতে পাচ্ছেন। কারোর নতুন ফোন, কারোর নতুন গাড়ি, কারোর নতুন ফ্ল্যাট, আবার কারোর ফরেন ট্যুর। আর অন্যদের এই আপগ্রেডেড লাইফস্টাইল দেখতে দেখতে আপনার নিজের লাইফস্টাইলটাই আপনার কাছে ধীরে ধীরে খুব সাধারণ আর কম মনে হতে শুরু করে। আপনার নিজের জিনিসগুলো কিন্তু আগের মতোই আছে, অথচ যেটা গতকাল পর্যন্ত পারফেক্টলি ফাইন ছিল আজ সেটাই পুরনো মনে হচ্ছে। এখানেই ডিডেরো এফেক্টের আসল ডেঞ্জার। কারণ অন্যদের এই আপগ্রেডেড লাইফস্টাইল দেখে আপনার মনে হতে শুরু করে আমারও এটা দরকার। কিন্তু সত্যিই কি দরকার, নাকি শুধু অন্য কাউকে দেখে আপনার মনে হচ্ছে যে এটা আপনার দরকার? আর এই প্রশ্নটাই আসলে ডিডেরো এফেক্ট বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ নিজের লাইফস্টাইল আপগ্রেড করা খারাপ নয়, দামি জিনিস কেনা খারাপ নয়, নিজের স্ট্যান্ডার্ড বাড়ানো খারাপ নয়। সমস্যা শুরু হয় তখন যখন অন্যের লাইফস্টাইল দেখে আপনি নিজের জীবনকে খুবই সাধারণ ও কম মনে করতে শুরু করেন। তাই কিছু কেনার আগে নিজেকে একটা সিম্পল প্রশ্ন করুন, আমি এটা কিনছি কারণ আমার সত্যি এটা দরকার, নাকি অন্যদের দেখে আমার এটা দরকার বলে মনে হচ্ছে? আর একটা জিনিস খেয়াল করুন, এটা কেনার পর কি আপনার আরও কিছু জিনিস কিনতে ইচ্ছে করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে একটু থামুন। কারণ এক্ষেত্রে আপনি হয়তো শুধু একটা জিনিস কিনতে যাচ্ছেন না, আপনি হয়তো এমন একটা লাইফস্টাইলের দিকে পা বাড়াচ্ছেন যেটা সামলানোর খরচ আপনার ধারণার চেয়েও অনেক বেশি। তবে তার মানে কিন্তু এই নয় যে আপনি নিজের লাইফস্টাইল আপগ্রেড করবেন না। আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, দামি জিনিস কিনবেন, নিজের স্ট্যান্ডার্ড বাড়াবেন, সবই ঠিক আছে। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেন নিজের লাইফস্টাইলকে কন্ট্রোল করেন, লাইফস্টাইল যেন আপনাকে কন্ট্রোল না করে। কারণ একটা সময়ের পর প্রশ্নটা আর থাকে না আমার কি দরকার, প্রশ্নটা হয়ে যায় আর কি কিনলে আমার জীবনটা আরও ভালো দেখাবে। আর সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা। কারণ বেশি চাওয়াটা সমস্যা নয়, সমস্যা হলো কখন বলতে হবে এটাই যথেষ্ট সেটা ভুলে যাওয়া। আলটিমেটলি ভালো জীবন মানে এই নয় যে আপনার কাছে সব কিছু থাকবে। ভালো জীবন মানে হলো সব কিছু না থাকলেও আপনার কাছে যা আছে সেটা নিয়েই যেন আপনি বলতে পারেন, হ্যাঁ আমার জন্য এটাই যথেষ্ট। তাই কোন জিনিসটা সত্যিই আপনার দরকার আর কোনটা অন্যদের দেখে আপনার দরকার বলে মনে হচ্ছে, এই দুটোর পার্থক্যটা বোঝা জরুরি। আর এই পার্থক্যটা বুঝতে পারলেই হয়তো আপনি ডিডেরো এফেক্টের ট্র্যাপ থেকে বাঁচতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও মিস না হয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন।